নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। 1 নম্বর, এবার প্রবল অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোর রক্ষা কবচ বাতিল নিয়ে বড় কথা বলে দিল হাইকোর্ট। ডিজে মামলায় ভয়েস স্যাম্পেল সংগ্রহ সংক্রান্ত মামলায় পরপর দ্বিতীয়বার বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্ধারিত সময়েও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত। এরপরেই তাকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আগামী 18 জুলাই আদালতে হাজির হয়ে ভয়েস স্যাম্পেল দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন হাজিরা না দিয়ে ভয়েস স্যাম্পেল না দেন, তাহলে অভিষেকের অন্তর্বর্তী রক্ষা কবচ খারিজ করে দেওয়া হবে। সেক্ষেত্রে সিআইডি চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ রক্ষা কবচের দোহাই দিয়ে এতদিন যে সাহস অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, এবার সেই সাহস দেখানোর ক্ষমতা আর অভিষেকের নেই। অর্থাৎ বড় সিদ্ধান্ত যে হাইকোর্টের, সেটা বলার অপেক্ষা রাখে না। বলা বাহুল্য, এর আগে হাইকোর্ট তাকে 31 জুলাই পর্যন্ত কোনো রকম কড়া পুলিশি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। তবে সেই সুরক্ষা ছিল শর্ত সাপেক্ষ। আদালত স্পষ্ট জানিয়েছিল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না। ভয়েস স্যাম্পেল সংগ্রহকে ঘিরে আদালত ও তদন্তকারী সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আইনি টানাপোড়েন এখন নতুন মাত্রা পেল। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে পিটিআইকে একাধিক তথ্য জানালেন ইডি আধিকারিক। ইডির এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন পিএমএল-এর অর্থাৎ অর্থ তছরূপ প্রতিরোধ আইনের 17(1) ধারায় 440.42 কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাংকে। বেসরকারি ব্যাংকে থাকা তৃণমূলের 3টি অ্যাকাউন্টে ওই টাকা গচ্ছিত ছিল। ইডি সূত্রে জানা গিয়েছে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা ট্রান্সফার করেছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন সংস্থাকে। মঙ্গলবার তাদের দপ্তরেই তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই চার্টার বিমান সংস্থা 2023 থেকে 26 সালের মধ্যে 82.96 কোটি টাকা নতুন তৈরি এক সংস্থাকে ট্রান্সফার করা হয়েছে। একটি এমব্রায়ের লেগাসি জেট 600 এবং একটি অগস্তা ওয়েস্টল্যান্ড 109 এসপি হেলিকপ্টার কেনার জন্য সেই টাকা ব্যবহার করা হয়েছে। ওই কপ্টার এবং জেট বিমান কেনার জন্য খরচ হয়েছিল 112 কোটি টাকা। 2023 সালে কেম্যান আইল্যান্ডের একটি সংস্থার থেকে 1,70,00,000 মার্কিন ডলার ঋণ নেওয়া হয়েছিল ওই অগস্তা ওয়েস্টল্যান্ডের কপ্টার কেনার জন্য। ভারতীয় মুদ্রাতে যার মূল্য হচ্ছে প্রায় 16 কোটি টাকা। ইডির দপ্তরে বিবৃতিতে আরও জানানো হয়েছে ওই জেট বিমান এবং কপ্টার তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়েছিল। বিনিময়ে টাকাও নিয়েছিল চার্টার সংস্থা। কেন তা করা হয়েছিল এখন তা নিয়েই তদন্ত করতে চাইছে ইডি। পিটিআইকে পরিষ্কার জানিয়েছে তারা। মঙ্গলবার কলকাতার 5 জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশিতে বেশ কিছু নথি, বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সেই সব জিনিস খতিয়ে দেখে বেআইনি আর্থিক লেনদেনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চান তদন্তকারীরা। তাদের নজরে রয়েছে 150 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন। সেই সূত্রে তাদের আতশ কাচের নিচে রয়েছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন সংস্থা। চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। মিড ডে মিলে কীভাবে টেন্ডার ছাড়া সংস্থা নিয়োগ? কলকাতায় মিড ডে মিল প্রকল্পে ইসকনকে যুক্ত কিভাবে, এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় কোনো হস্তক্ষেপই করল না হাইকোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি
পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, এই বিষয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়নি। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তবে ওই ঘোষণা যে এখনও কার্যকর হয়নি সেই বিষয়ে রাজ্যকে একটা হলফনামা দিতে হবে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, এতদিন স্কুলগুলিতে মিড ডে মিল রান্না ও সরবরাহের দায়িত্বে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই দায়িত্ব ইস্কনের হাতে তুলে দিলে হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর কর্মসংস্থান বিপন্ন হবে। স্থানীয় স্তরে রান্না ও অংশগ্রহণই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি টেন্ডার ছাড়া কোনো সংস্থাকে কাজ দেওয়া যায় না বলেও দাবি করেন কল্যাণ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র পরিষ্কার জানান, এই বিষয়ে এখনও কোনো সরকারি সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি জারি হয়নি। ওই প্রকল্প এখনও পর্যন্ত কার্যকর করাও হয়নি। সরকারের কাছে কেবল একটি প্রস্তাব এসেছে মাত্র, তার বেশি কিছু নয়। সেই অনুমানের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। এরপরেই আদালত জানায়, ভবিষ্যতে এই বিষয়ে যদি কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে মামলাকারীরা আবার আদালতের দ্বারস্থ হতে পারবেন। এরপরেই আদালত অনির্দিষ্টকালের জন্য মামলাটির শুনানি মুলতবি করে দেয়। অর্থাৎ বড় ধাক্কা খেলো যে কালীঘাটপন্থী তৃণমূল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বাংলাদেশের জামাত নেতা শাহরিয়ার কবির প্রকাশ্যে এক বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে নতুন করে অশান্তির বীজ বপনের চেষ্টা করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, 7 সিস্টার স্বাধীন হওয়া উচিত, আমরা করবই। নাগাল্যান্ড ও মিজোরামকে স্বাধীন হতে হবে। ভারত বাংলাদেশের করিমগঞ্জ দখল করে রেখে দিয়েছে, বাংলাদেশ তাদের মুক্ত করতে সাহায্য করবে। এই বক্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। শাহরিয়ার কবিরের এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমন বক্তব্যকে অনেকেই সীমান্ত অঞ্চলে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন। ভারতের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের মতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের অখণ্ডতা নিয়ে কোনো অপপ্রচার বরদাস্ত করা হবে না। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির নেতারা এই বক্তব্যকে হাস্যকর এবং অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। পরকীয়া এখন আর ফৌজিদারি অপরাধ নয়, সেই কথা আজ থেকে ঠিক 8 বছর আগের একটি মামলায় স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এবার পরকীয়া সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত। কোনো ব্যক্তির ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিল পরকীয়ার অভিযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই প্রয়োজন হলে এই নথি দেখার সুযোগও দিতে হবে, এমনই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সম্প্রতি একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। মামলাটি রাজস্থানের জয়পুরের 2022 সালের এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার দাবি ছিল, স্বামীর ফোন কল রেকর্ড এবং বিভিন্ন হোটেলের বিল পরীক্ষা করলে পরকীয়ার অভিযোগের সত্যতা প্রমাণ করা সম্ভব হবে। মামলার শুরুতে পরিবারকে আদালত নির্দেশ দেয় অভিযুক্ত স্বামীর ফোন কল রেকর্ড এবং হোটেলের বিল সংক্রান্ত তথ্য মুখবন্ধ খামেজ আদালতে জমা দিতে হবে। প্রথমে ওই মহিলা হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন, কিন্তু মামলা দায়ের হওয়ার আগেই সেই ফুটেজ হোটেলের ডেটাবেস থেকে মুছে যায়। এরপর তিনি হোটেলের বিল, চেক ইনের সময় জমা দেওয়া পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট নথি দেখতে চান। অন্যদিকে অভিযুক্ত স্বামী দাবি করেন, এই তথ্য প্রকাশ করলে তার ব্যক্তিগত গোপনীয়তা এবং মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে। সেই কারণেই তিনি আদালতের এই নির্দেশের বিরোধিতা করেন। পরে মামলাটি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছায়।
সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি মনমোহন এবং বিচারপতি কে বিনোদচন্দ্রনের বেঞ্চ অভিযুক্তের এই যুক্তি গ্রহণ করেনি। আদালত জানায়, কোনো পক্ষ যদি নিজের অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় তথ্য আদালতের মাধ্যমে সংগ্রহ করতে চান তাহলে তা অযৌক্তিক নয়। বিশেষ করে ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিলের মতো নথি পরকীয়ার অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।